আমি সাহায্য করতে পারলাম না, কিন্তু উপলব্ধি করতে পারলাম যে আমাদের এই সমস্ত কথোপকথন, আত্মজ্ঞান সম্পর্কিত আলোচনা, আত্ম অনুসন্ধান সম্পর্কিত কথাবার্তা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে আসে। যদি শ্রেণী ও অর্থনীতির শোষণমূলক কাঠামো কোনো ব্যক্তির অহংকারের বাইরেও বিদ্যমান থাকে, তবে কি শুধুমাত্র অভ্যন্তরীণ রূপান্তর সেগুলো সমাধান করতে পারে? ট্রুথ উইদাউট অ্যাপোলজি এর অর্থ এসব কাঠামোগুলোকে সক্রিয়ভাবে মোকাবিলা করা নয় কি? নাকি ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমেই পদ্ধতিগত অবিচারের সবচেয়ে ভালো মোকাবিলা করা যায়? কে এসব কাঠামোগুলোর মোকাবিলা করবে? দেওয়ালের একটি ইট কি সেই দেওয়ালটা ভাঙার কাজে সাহায্য করবে? এমনটা কি কখনো হয়? ভারতে বর্ণপ্রথা এবং এর সাথে জড়িত শোষণ কতদিন ধরে টিকে আছে? গত 5 বছর ধরে? গত 25 বছর ধরে? নাকি কয়েক ডজন শতাব্দী ধরে? দলিতদেরকে বর্ণ ব্যবস্থার বাইরে বলে উল্লেখ করা হয়, তাই তো? তারা ভারতের জনসংখ্যার প্রায় 20 থেকে 25%, অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি। এটা একটা বিশাল অংশ। তারপর রয়েছে শূদ্ররা। আজকের দিনে আপনি যাদের আদার ব্যাকওয়ার্ড কাস্ট বলে থাকেন, তারা জনসংখ্যার প্রায় 50 বা 55%। সব মিলিয়ে কত হলো? 75%। ঠিক আছে। আর যখন আপনি শোষণের কথা বলেন, তখন আপনি স্পষ্টতই সবচেয়ে শোষিত শ্রেণী অর্থাৎ নারীদের কথা বাদ দিতে পারেন না। সুতরাং বাকি 25%-এর মধ্যেও 12% শতাব্দী ধরে শোষিত হয়ে আসছে। তাহলে এখন শোষিত শ্রেণীর মোট সংখ্যা কত হল? 87%। এখন এটা কি ধরনের ব্যবস্থা ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে জনসংখ্যার 87%কে শোষণ করতে সক্ষম হয়েছিল? কারাই ব্যবস্থাটা তৈরি করছিল এবং কারাই কি সমর্থন করছিল? এই ব্যবস্থাটা 87%কে অভ্যন্তরীণ অজ্ঞতার মধ্যে না রেখে টিকে থাকতে পারত না, যাতে তারা সক্রিয়ভাবে এই ব্যবস্থার প্রতিরোধ না করে। নারীদের দিয়ে পুরুষতন্ত্রকে সমর্থন করানো হয়েছিল এবং এমনকি শোষিত শ্রেণীগুলোকেও বর্ণ বৈষম্যকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল। এখন এটা কিভাবে ঘটেছিল? বন্দুকের নলের মুখে? না, এটা ঘটেছিল অভ্যন্তরীণ অজ্ঞতাকে স্থায়ী করার মাধ্যমে। এটা ছিল অভ্যন্তরীণ দাসত্বের কারণে, তাই না? আর সেই কারণে অভ্যন্তরীণ সক্ষমতা অর্জন, অভ্যন্তরীণ অজ্ঞতা দূরীকরণ, এটাই প্রথম পদক্ষেপ হতে হবে।